আমি ঠিক করলাম যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব। এবার আমার কাছে নেক্সট প্রশ্ন আসবে, আমি কোন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব, এই সিদ্ধান্তটা সে কিভাবে নেবে? তুমি আজকে 10,000 টাকা ইনভেস্ট করলে একটা মিউচুয়াল ফান্ডে, একটা ফান্ডে, সেই ফান্ডে একজন ফান্ড ম্যানেজার রয়েছে, উনি হচ্ছে ডিসিশন মেকার যে উনি তোমার এই 10,000 টাকা নিয়ে কোন স্টকে লাগাবে। ওনার এই ডিসিশনটা ওপর নির্ভর করছে তুমি কত রিটার্ন পাবে। ফিনান্সিয়ালি স্টেবল, এইটার অর্থ কি? বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। দেখো, এক কথায় উত্তর দিই, এমন একটা দিন যেই দিন তুমি পয়সার জন্য কাজ করবে না। জীবনের প্রথম ইনভেস্টমেন্ট কোথায় হওয়া উচিত, এসআইপি না এফডি? শেষের দিকের কম্পাউন্ডিং একটা গল্প ছিল যে 1950s সময় ইউএসএতে, যে আমি এটা প্রপার সত্যি কিনা জানি না, বাট স্টিল আমি স্টোরিটা বলছি, যে খুব বড় বড় 4-5 জন সিএ কে দিয়ে 10-12টা স্টক পিক করানো হয় 100টা স্টকের মধ্যে, আর একজন বাঁদরকে দিয়ে 10-12টা স্টক পিক করানো হয়। 15-20 বছর বাদে দেখা গেছে বাঁদর যে স্টক গুলো পিক করেছিল তার ভ্যালুয়েশন ওইটার থেকে বেশি। সো দিস ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। সেটা বড় কথা। আমি আরেকটা জায়গায় যাচ্ছি, অনেকের এই যে অভ্যাসটা আছে, যে এটা নিয়েও আমি তর্ক করতে দেখেছি, যে আপনি বলছেন যে আমি নাম নিচ্ছি, রিকমেন্ডেশন করছি না, একদম আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজার নই, আমি জাস্ট নাম নিচ্ছি উদাহরণের সূত্রে, এটা থেকে কেউ ডিসিশন নেবেন না। সেটা হচ্ছে যে অনেকেই বলেছে যে দাদা আপনি বলছেন যে আইসিআইসিআই এর ইন্ডেক্স ফান্ডটা করতে, না ওর থেকে এসবিআই এর যে ইন্ডেক্স ফান্ড আছে সেইটা করা ভালো। তো সেক্ষেত্রে এই কনফিউশনগুলোও বা কী করে, মানে ধরো আমি ঠিক করলাম যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব, এবার আমার কাছে নেক্সট প্রশ্ন আসবে, আমি কোন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব, এই সিদ্ধান্তটা সে কীভাবে নেবে? এবার দেখো, এটা তো সত্যি যে যারা এই প্রফেশনে আছে তাদের এক্সপিরিয়েন্স একটু তো বেশি রয়েছেই বস, এটা আমি মানি। হ্যাঁ, কারণ আমরা রেগুলার বেসিসে এই সাবজেক্টের উপর পড়ে রয়েছি, পড়ে থাকার তো একটা অ্যাডভান্টেজ আছে। আমিও ব্যক্তিগতভাবে অ্যাডভাইজারদের থেকে জিজ্ঞাসা করতাম, মানে আমার ব্যক্তিগত বলছি, নট ফর দ্য পডকাস্ট, পার্সোনাল কারণে। কিন্তু আবার বলছি যে আমি ঠিক নাও হতে পারি ইভেন আফটার দ্যাট। একদম। এবার কোন ফান্ডে ইনভেস্ট করবে বা কোন, ধরো তুমি যেটা বলে ইন্ডেক্স ফান্ডের কোন কোম্পানির ফান্ড, আমি যেটা মনে করি যে তুমি এটা দেখবে যে কোনো খারাপ সময়, মার্কেট যখন অত্যন্ত খারাপ, তখন ছোট মিউচুয়াল ফান্ড যেগুলো, মানে কম ভলিউমের মিউচুয়াল ফান্ড কোম্পানি যেগুলো, তাদের পারফরমেন্স খারাপ হয়। আমাকে দেখতে হবে যে নেগেটিভ টাইমে কোন ফান্ড সব থেকে কম লস দিয়েছে, এই প্যারামিটারের উপর ইনভেস্ট করা উচিত। জেনারেলি সেগুলো বড় ফান্ড হাউস হয়। আমি যেটা মনে করি যে সেটা যদি তোমাকে স্টেডি রিটার্ন লং টার্মে পেতে হয়, তাহলে টপ 10 ফান্ড হাউসের মধ্যে থাকাই ভালো। প্লাস তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কোনো রকম সমস্যা হলে তাদের মাদার কোম্পানি ওখানে ব্যাকআপ দিতে পারবে না। তার থেকেও বড় কথা কি বলতো, যে এটা না অনেকটা ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের ডিসিশনের উপর। মিউচুয়াল ফান্ডটা তো পুরোটাই ফান্ড ম্যানেজারের ডিসিশনের উপর নির্ভর করে, যাদের এক্সপিরিয়েন্স। এটা নিয়ে একটু বলো। দেখো, যে কোনো মিউচুয়াল ফান্ড, তুমি আজকে 10,000 টাকা ইনভেস্ট করলে একটা মিউচুয়াল ফান্ডে, একটা ফান্ডে, সেই ফান্ডে একজন ফান্ড ম্যানেজার রয়েছে, উনি হচ্ছে ডিসিশন মেকার যে উনি তোমার এই 10,000 টাকা নিয়ে কোন স্টকে লাগাবে। এই পুরো স্টোরিটা ওনাকে কেন্দ্রিক, আমাকে কেন্দ্রিক নয়। কিন্তু ওনার এই ডিসিশনটা ওপর নির্ভর করছে তুমি কত রিটার্ন পাবে। ঠিক আছে, তো এই লোকটা খুব ভাইটাল। এই লোকটা যতটা ভালো হবে, যতটা এক্সপিরিয়েন্সড হবে, তত ভালো পারফর্ম করবে বড় কোম্পানি, অবভিয়াসলি। আর আরও একটা ফ্যাক্টর আছে, বড় কোম্পানির এত বেশি ফান্ড থাকে, যেই ফান্ডে মার্কেট মুভ করানোর ক্ষমতা রাখে বড় কোম্পানি। এটাও একটা খুব বড় ফ্যাক্টর, যেটা
আমি তোমাকে বলছি, যেটা গভর্নমেন্ট দেখবে অনেক সময় এলআইসি কে ডিআইআইএস এরই তো ক্ষমতা, মানে একদম রিটেল তো সেই হতো, যদিও রিটেল লাস্ট 1-2 বছর ধরে অনেকটা হোল্ড করে রেখেছে, বাট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছোট কোম্পানি খুব ভালো ফান্ড মানে রিটার্ন দিয়েছে, খুব ফান্ড। কিন্তু আমি বলছি যদি তোমাকে স্টেবল রিটার্ন পেতে হয় তাহলে বড় ফান্ড হাউসে থাকাই ভালো। তুমি রেগে যাবে কিনা জানি না, কিন্তু আমি জিজ্ঞেস করি, যখন এই তুমি বললে যে 1% বা 1.5%-এর তফাৎ হয়, একটা তো প্রশ্ন এসে যায় যে এই ইন্টারনেটের যুগে আজকের ডেটে এই 1% 1.5%-এর ফারাক নেই, ওয়াই নট ডিরেক্ট প্ল্যান, মানে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের বদলে আমি কেন রেগুলার মিউচুয়াল ফান্ড নিতে পারি, যেখানে প্রায় ম্যান্ডেটারি একটা 0.5 to 1%-এর ইন্টারেস্টের হেরফের হতে পারে, সেইটা তুমি আমাকে বলো। দেখো, আমি তো রেগে তো যাবোই না, উল্টে বলবো অবশ্যই তোমার ডিরেক্ট মিউচুয়াল ফান্ড করা উচিত। এটা তুমি উল্টো কথা বলছো। একদম তোমায় বলছি কেন। দেখো, আমি সবসময় এটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি গাড়িতে বসবো, তুমি ড্রাইভার অ্যাপয়েন্ট করেছো, ঠিক আছে, আমি গাড়ি চালাবো, তুমি পাশে বসে থাকবে, এটা একটা সিনারিও। আমি গাড়ি চালাবো, তুমি আমাকে গাড়ি চালানোর ইনস্ট্রাকশন দেবে, এটা আমি মেনে নেবো না। ঠিক আছে, গাড়িটা আইদার তুমি নিজে চালাও অথবা আমাকে চালাতে দাও, ডিসিশন ইজ ইয়োর্স, ঠিক আছে, কিন্তু মাঝখানেরটা হবে না। ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করার খুব ভালো, যদি তোমার এর পেছনে সময় দেওয়ার ক্ষমতা থাকে বা মার্কেট বোঝার ম্যাচুরিটি থাকে। ম্যাচুরিটি মার্কেট বোঝার দেখো আমারও নেই, সত্যি কথা বলছি, কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি দীর্ঘ 20 বছর ধরে অর্জন করেছি। সেই অভিজ্ঞতার একটা পার্ট অ্যাডভান্টেজ আমি আমার ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করি, তার এগেনস্টে তিনি একটু বেশি রিটার্ন পায়। এই অভিজ্ঞতাটা তোমার নাও থাকতে পারে, যদি তুমি এটা অ্যাকোয়ার করার ক্ষমতা রাখো, তোমার পড়াশোনা করে তুমি এটা তৈরি করতে পারো, নির্দ্বিধায় ডাইরেক্ট ফান্ড করতে পারো। ডিরেক্ট ফান্ড তো অবশ্যই করা উচিত, এবং তোমার এখানে রিটার্নও বেশি, কিছুটা অল্প কিছুটা কিন্তু বেশি। কিন্তু দেখবে ডিরেক্ট ফান্ডে আজকের ডেটেও ততটা ইনভেস্টমেন্ট হয় না, শুধুমাত্র এটাই জন্যই যেহেতু তুমি গুগল করে তোমার জ্বর হলে একটা ওষুধ তো নিয়ে নিতেই পারো, কিন্তু সেটা একটা লেভেল অবধি, তার বেশি নয়। এই ডিরেক্ট ফান্ডে আমি সবসময় এনকারেজ করি আমার ক্লায়েন্টদের, বলি যে আপনি করুন। ডিরেক্ট ফান্ডে একটা অসুবিধাও আছে, তুলে নেওয়াটা সহজ বলে লোকে মাঝপথে সহজে তুলেও নিতে পারে, কারণ আমাদের ব্রেন অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি যেটা ভাবে, প্র্যাকটিক্যালি সেটাকে কনভার্ট করাটা খুব শক্ত। মানে গৌতম বুদ্ধ একবার বলেছিলেন যে শতরাজ্য জয় করেছে তার থেকেও বড় বীর সে যে নিজের মনকে জয় করতে পেরেছে। তো এটা এই যে আমরা প্রত্যেকেই আছে, যারা দর্শকরা রিলেট করতে পারবে, যে আমরা প্রায় প্রত্যেকেই 6 মাস অন্তর অন্তর একটা রুটিন মনে করি যে কাল থেকে সকাল 6টায় উঠবো, 2 ঘন্টা জিম করবো, তারপর 2 ঘন্টা খবরের কাগজ পড়বো, তারপর অফিস যাবো, তারপর বাড়ি আসবো, ফ্যামিলিকে 1 ঘন্টা টাইম দেবো, দিয়ে প্রতিদিনই মনে হয় যে কাল থেকেই এটা হবে। ওই কালের সার্কেলটা আর আসে না। ঠিক সেই সাইকোলজিটাই কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটাও কাজ করে, যে কাজটার জন্য যে যখনই আমি সামনে দেখছি যে আমার মানে 1.5 লাখ টাকা পড়ে রয়েছে মিউচুয়াল ফান্ডে, তারপরেই দেখবো একটা আমাদের এই কাটা ফলের চিহ্ন দেওয়া ফোনটা নতুন একটা বার করে নতুন একটা রকমের ক্যামেরা দিয়ে ফোন এনেছে, মনে হবে যে এইটা তুলে ওটা কিনে নি। রেগুলারে হয়তো এই প্রসেসটার সময় তোমরা হয়তো একটু বোঝাতে পারো যে না, এটা করাটা উচিত নয়। তার থেকেও বড় কথা দেখবে, ওই তোমাকে একটা উদাহরণ দিই, দেখবে হয়তো আজকে ডেটে একটু কম, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে যদি তুমি যাও, দেখবে মেয়ের বাবারা সরকারি চাকরি খুঁজতেন, ঠিক আছে। তো এই সরকারি চাকরি খোঁজার পেছনে কারণটা কি, আমি অনেক ভেবে দেখেছি। কারণটা হচ্ছে এটা, সরকারি চাকরি খোঁজার পেছনে মেয়ে বাবার কারণটা হচ্ছে এটা ছিল, আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে আমার জামাই একটা স্টেডি ইনকাম পাবে, এবং এই স্টেডি ইনকামের মধ্যে একটা পার্ট তার পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড হিসাবে জমবে। আমার জামাই যতই চাক, যতই কান্নাকাটি করুক, এই টাকাটা গভর্নমেন্ট কিন্তু কান মুলে তার থেকে নিয়ে নেবে প্রত্যেক মাসে। হ্যাঁ, এবং একটা টাইমের পর তাকে পার মান্থ একটা ইনকাম রেগুলারলি দেবে। তার মানে আমার মেয়ের আজকের দিন থেকে এন্ড অফ দ্য ডে
পুরো লাইফটা একটা স্টেডি ইনকাম তার থাকবে। কিন্তু এইটাই যদি বিজনেসম্যান জামাই হয়, তাহলে ওই কান মোলার লোকটা নেই তার জীবনে, যে কান মুলে প্রভিডেন্ট ফান্ডটা রাখবে। তোমরা হচ্ছে সেই কানমোলার লোক। আচ্ছা, একদম একদম, এটাই হচ্ছে সত্যি কথা। এবার থেকে পাত্রীদের বাবার দেখা উচিত যে যদি জামাই বিজনেসম্যান হয় তাহলে তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে কি, কানমোলার লোকটা আছে। একদম তাই, জিজ্ঞেস করতে হবে তুমি কি রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো না ডাইরেক্ট ইনভেস্ট করো। একদম একদম একদম। রাইট, দ্যাটস আ ফ্যাক্ট। কিরকম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে তোমাদের কোম্পানির আন্ডারে? মোটামুটি সব মিলিয়ে ধরো 500 CR, 500 কোটি প্লাস সব মিলিয়ে, মানে ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড 500 CR। সো একটা মেজর, মানে খুব ভালো নাম্বারের কোম্পানি তুমি তৈরি করতে পেরেছো। এবার তোমার এই যে লেক টাউনের অফিস অ্যান্ড অল, এগুলো কবে থেকে, মানে কবে? না, আমি দেখো 2003 সাল থেকে তোমায় বললাম, মেইনলি অফিস শুরু করি হচ্ছে 2008 সাল থেকে, ওখানেই একটা ছোট অফিস নিয়ে। তারপর পরবর্তীকালে ওটা কিনে নিই। আজকের ডেটে তো একটু বড় হয়েছে অফিসটা আর কি। এসো একদিন। তো তোমাদের অ্যাপটা কত সালে এসছে? 2014 না 2015। সেখানে তোমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে হ্যাঁ, মানে জোর জবরদস্তি করতাম আর কি তখন। মানে জোর করে অ্যাপ ইনস্টল করাতাম, কেউ করতে চাইতো না, অর্ধেক লোক তো দেখতোও না। শুরু হলো হচ্ছে কোভিড থেকে, অ্যাকচুয়ালি খেলাটা মেন দুটো জায়গা থেকে শুরু হলো। একটা হচ্ছে নোট বাতিল, ওখান থেকে কোনো একটা জায়গায় এলো যে ইনভেস্টমেন্ট আরও বাড়লো, এটা আমি দেখেছি। আর একটা জিনিস হলো কোভিডের সময় যেখানে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ, সব কিছু বন্ধ, আমার ইনভেস্টমেন্ট হুড়ুর করে বাড়তে শুরু করলো, ইন্স্যুরেন্স হুড়ুর করে বাড়তে শুরু করলো। মানে আমি তোমায় বলছি, প্রত্যেকটা আমার এমপ্লয়িরা আমার সাথে যারা মানে দিন রাত পরিশ্রম করে, হ্যাঁ, এবং সত্যি কথা বলতে ওদের অসাধারণ সার্ভিস। মানে আমি আমার ক্লায়েন্টদের বলি যে যদি আমার সম্পর্কে কেউ নিউট্রাল ওপিনিয়ন দিয়ে দেয় আপনাকে, তাহলে আপনি আমার কাছে ইনভেস্টমেন্ট করবেন না। নেগেটিভ তো ছেড়ে দিন। হ্যাঁ, করতেও পারেন, নাও করতে পারেন, এইটুকুন যদি বলে দেয়। তো তার পেছনে অবশ্যই ওদের অবদান অনেকটা। ওই সময় আমি দেখেছি যে বাড়িতে বসে আছি, অথচ হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্টের হুড় করে কল আসছে। ওই টাইম থেকে একটা জার্ক আমি পেয়েছি এই অ্যাপের। এখন তো তোমার ইনভেস্টমেন্টের অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে, মানুষ অনেক বেশি ইনভেস্ট করছে, কিন্তু সেটা শহর কেন্দ্রিক। মফস্বলে কিন্তু এখনো গ্রামগঞ্জে কম, অনেকটাই কম, মানে অনেকটাই কম। সুজনদা, অনেক 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 ধন্যবাদ এখানে আসার জন্য। আশা করি তোমার কোম্পানি আরও এগিয়ে যাবে। আমার লাস্ট একটা খালি র্যাপিড ফায়ার করবো, তুমি সেই র্যাপিড ফায়ারের চটাচট আমাকে কিছু উত্তর দিয়ে দাও। আমার ফার্স্ট প্রশ্ন, জীবনের প্রথম ইনভেস্টমেন্ট কোথায় হওয়া উচিত, SIP না FD? মায়ের জন্য কোনো একটা গিফট। টাকা রোজগার করা বেশি কঠিন নাকি টাকা রোজগার করার পর সেই টাকাটা ধরে রাখাটা বেশি কঠিন? অবভিয়াসলি বেশি ধরে রাখা কঠিন, কারণ রোজগার করার 1000টা অপশন আজকের ডেটে অ্যাভেলেবেল, কিন্তু ধরে রাখার গোটা দিনে একটা টিভিতেও অ্যাড দেয় না। জীবনে সুখ শান্তিটাই সব, টাকায় কিছু হয় না। তুমি এগ্রি করো না করো না? একদম ডিসএগ্রি করি, কারণ যে কোনো সুখ শান্তি পারচেস করার জন্য টাকা অত্যন্ত প্রয়োজন। এই যে এনভায়রনমেন্টে আমরা বসে আছি, একটা AC না চললে ব্যাস এনভায়রনমেন্টই নষ্ট হয়ে যাবে। বাঙালি কি ইনভেস্টমেন্ট বিমুখ না ইনভেস্টমেন্ট বিমুখ নয়? না, বাঙালি ইনভেস্টমেন্ট বিমুখ একদমই নয়, যথেষ্ট ইনভেস্টমেন্টের বিষয়। বাঙালি কেন, তথা ভারতীয়রাই ইনভেস্টমেন্টে বিশ্বাসী। সারা দেশের একটা ফিগার রয়েছে যে 1/3 ইনকাম আমরা রেখে যাই নেক্সট জেনারেশনের জন্য, সারা ভারতীয়দের এটা ট্রেন্ড। সুতরাং বাঙালি ইনভেস্টমেন্ট করে এবং বিশ্বাসও করে। আমার শেষ প্রশ্ন, তুমি একটু বড় করেও বলতে পারো, ফিনান্সিয়ালি স্টেবল এইটার অর্থ কি, বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম? দেখো, এক কথায় উত্তর দিই, এমন একটা দিন যেই দিন তুমি পয়সার জন্য কাজ করবে না, তোমার যেটা ভালো লাগে সেটা করবে, বেশি পরিশ্রম করবে, বেশি কাজ করবে, আনন্দ নিয়ে করবে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকবে না যে এইটা না করলে আর্নিং হবে না, এটা না করলে আমার জমানো হবে না, এটা না করলে আমার ফ্যামিলি চলবে না। এই দিনটা যদি তুমি জীবনে দেখতে পারো একবার, তাহলে তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ফেলেছো, এটা আমার মনে হয়।